এবার হুগলির চাপদানির ছবি দেখাবো। রামনবমীর গন্ডগোলের জেরে অবরোধ চাপদানিতে, স্থানীয়দের অবরোধে উত্তেজনা, অবরোধের জেরে ব্যস্ত সময় যানজট। ছবি দেখছেন আপনারা। অবরোধ তুলতে অনুরোধ পুলিশের, অনুরোধে কান না দেওয়ায় লাঠিচার্জ, আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। ওয়াকফ আইনের প্রতিবাদ, উত্তেজনা দক্ষিণ 24 পরগনার আমতলা। উত্তপ্ত আমতলা মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ কর্মীদের উপর হামলারও অভিযোগ। দাদাগিরির ছবি দেখাবো। কেন দাদাগিরি? কাটমানি না পেয়ে নেতার দাদাগিরি। সজলধারা প্রকল্পের কাজে বাধা তৃণমূল নেতার। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার হবিবপুরে। আর এই নিয়ে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। পরিশ্রুত খাবার জল সরবরাহ করতে সজলধারা প্রকল্প। নদিয়ার রানাঘাটে প্রকল্পের কাজে তৃণমূল নেতা বাধা দিচ্ছেন বলে অভিযোগ। মাটির নিচ থেকে জল তোলার পাইপে ইট সিমেন্ট দিয়ে বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। মাঝপথে সজলধারার কাজ বন্ধের আশঙ্কা রানাঘাটের হবিবপুরের দত্তপাড়ায়। এখানকার সজলধারার প্রকল্পের বরাত পেয়েছেন দেবপ্রসাদ বিশ্বাস। অভিযোগ, সজলধারা প্রকল্পের টেন্ডার পাওয়ার পরেই তার কাছ থেকে তোলা চান স্থানীয় তৃণমূল নেতা বিনোদ ঘোষ। 50,000 টাকা দাবি করেন। এই বিনোদ ঘোষ স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী। অভিযোগ, তোলার টাকা না পেয়ে তিনি ঠিকাদারকে হুমকি দেন। মাঝপথে সজলধারা প্রকল্পের কাজ বানচাল করার চেষ্টা করেন। কাজ করার পরে প্রধানের স্বামী বিনোদ ঘোষ এবং তার সাথে তার বন্ধু আছে টিঙ্কু ঘোষ, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমি বোরিং করেছি, বোরিং এর মধ্যে ইট বালি সিমেন্ট দিয়ে জাম করে দেয়। আমাকে হুমকিও দেয় যে অন্য পঞ্চায়েতে যেখানে যেখানে কাজ করবে সেইখানে গিয়ে বোরিং করলে বোরিংটা নষ্ট করে দেবে। টাকা পয়সার দাবি করে 50,000। আমি দিতে রাজি হয়নি। আমি লেস মেরে কাজ নিয়েছি, আমি কেন টাকা পয়সা দেবো? কিছু তো করা হয়নি। আর তারপরে উনি তো অ্যাপ্লিকেশনও করেনি যে এরকম কিছু হয়েছে। এটা তো আমার নলেজেই নেই বা জানিই না এখনো পর্যন্ত। তার যে কিছু একটা হয়েছে সে তো বলবে যে আমার এরকম সমস্যা হয়েছে। আমি তো এখন আপনাদের মুখে শুনছি। মাঝপথে কাজ বন্ধ, এর জেরে বিপাকে পড়েছেন ঠিকাদার। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। যে অভিযোগ পেয়েছি ব্যাপারটা আমরা তদন্ত করে দেখব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প জল জীবন মিশন, এর অধীনেই সজলধারা প্রকল্প। অভিযোগ, সেই প্রকল্পের কাজে তৃণমূল নেতার দাদাগিরি, ঠিকাদারের থেকে কাটমানির দাবি। এই নিয়ে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। যে ঠিকাদার সে তো খুব অন্যায় কাজ করেছে। সে ওখানে কাজ করতে গিয়েছে, ওখানে প্রধান সাহেবকে টাকা দেবে না, এ কি হয় এই রাজ্যে? কিন্তু রামনগরে সে যদি এই জিনিসটা করতে চায়, আমি ছেড়ে কথা বলবো না। আমি এখানকার বিধায়ক, আমি এর ব্যবস্থা নেবো। যে আদেও আমি চেয়েছি সেটা তো প্রমাণ করতে হবে না, যে আমি 50,000 টাকা চেয়েছি তার কাছে, সেটা তো প্রমাণ করতে হবে। এটা অবশ্যই আমি আমার মতন করে যত দূর চেষ্টা করব আমি তদন্ত করে দেখার। রানাঘাট থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের প্রকল্প বাংলার বাড়ি। আর এই প্রকল্পে বাড়ি তৈরির কাজ শুরু করতে তাগাদা। নামখানার উপভোক্তাকে নোটিশ ব্লক প্রশাসনের, কিন্তু উপভোক্তার দাবি তিনি তো টাকাই পাননি। বাড়ি তৈরি তাহলে শুরু করবেন কিভাবে? পঞ্চায়েত সমিতির দাবি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, তার জেরেই এই জটিলতা। রাজ্য সরকারের টাকায় পাকা বাড়ি, প্রকল্পের নাম বাংলার বাড়ি। প্রতি উপভোক্তার জন্য বরাদ্দ 1,20,000 টাকা, 2 দফায় 60,000 করে। গত বছরের ডিসেম্বর থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার, কিন্তু অনেকে টাকা পেয়েও বাড়ি তৈরি শুরু করেননি। এই অভিযোগ দক্ষিণ 24 পরগনার নামখানার বাসিন্দা নিখিল দলপতির বিরুদ্ধেও। তাকে দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করতে তাগাদা দিয়েছে ব্লক প্রশাসন, ধরিয়েছে নোটিশও। কিন্তু নিখিল দলপতির দাবি তার অ্যাকাউন্টে তো টাকাই পড়েনি। বাড়ি তৈরি করবেন কিভাবে? বিডিও অফিসে যাই, যে দেখুন স্যার আমার নামে কিন্তু টাকা ঢুকেনি, অথচ আমার বাড়ির নোটিশ গেছে, এখনো পর্যন্ত কোনো টাকা ঢুকেনি। আমার নামে নোটিশ এসছে মানে টাকাটা আমার এসছে,
টাকাটা ঢুকেছে, টাকাটা কোথায় গেছে, কোথায় আমরা কি করে জানবো, আমরা সাধারণ মানুষ। নামখানার দেবনগরের বাসিন্দা নিখিল দলপতি মাটির ঘরে থাকেন, পাকা ঘরের খুবই দরকার। বাংলার বাড়ির তালিকায় নাম উঠলেও টাকা মেলেনি বলে দাবি। এদিকে বাড়ির কাজ শুরু করতে বলে নোটিশ ধরিয়েছে ব্লক প্রশাসন। কিছু যদি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে, সেজন্য হয়তো টাকাটা ঢোকেছে। অলরেডি সেই সব বেনিফিশিয়ারি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের যে আধিকারিক আছে, বিআই সাহেব আছেন, যদি পঞ্চায়েত সমিতির তরফ থেকে যদি ওনারা মানে আমাদের কাছে জানান, অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে রেকটিফাইড করে সেই যে টাকাটা পায় তার জন্য ব্যবস্থা। প্রথম দফায় বাংলার বাড়ির উপভোক্তা 12 লক্ষ। গত ডিসেম্বরে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়। সেই 60,000 টাকায় বাড়ি তৈরির কাজ কতটা হয়েছে, সম্প্রতি এই নিয়ে নবান্নে রিপোর্ট দেয় পঞ্চায়েত দপ্তর। তাতে মেলে চাঞ্চল্যকর তথ্য। পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট অনুযায়ী 6 জেলায় বাড়ি তৈরির কাজে অত্যন্ত ঢিলেমি দেখিয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে দক্ষিণ 24 পরগনা। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। বরফে ঢাকলো উত্তর সিকিম। বরফ মোড়া ভারত চীন সীমান্তের ছাঙ্গুলে যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ। রাস্তা জুড়ে বরফের পুরু চাদর, উচ্ছ্বাস পর্যটকদের। সাদা চাদরে মোড়া ছাঙ্গুলে বরফে ঢাকা নর্থ সিকিম। ভারত চীন সীমান্তের ছাঙ্গুলে যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ। রাস্তা জুড়ে বরফের পুরু চাদর, উচ্ছ্বাস পর্যটকদের। चिटा निकाला 6:30 লেখা নেই। দেখছেন আপনারা নর্থ সিকিমের নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। ঘড়িতে সময় 6টা মানে জেলা থেকে সরাসরি সব খবর সবার আগে আপনাদের সামনে। চাকরিহারাদের পাশে রাজ্য সরকার। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি মিটিং চলছে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের। আসুন সেই খবরের দিকে নজর রাখা যাক। চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। ইতিমধ্যেই বৈঠক প্রায় 1.25 ঘন্টা হতে চললে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে এসএসসি চেয়ারম্যান এবং পর্ষদ সভাপতি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করছে এসএসসি আইনি প্রক্রিয়া নিয়ে। চাকরিহারাদের সঙ্গে কথা। সুপ্রিম কোর্টে এসএসসি রিভিউ পিটিশনের আগে চাকরিহারাদের বক্তব্য শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বৈঠক চলছে। শিক্ষামন্ত্রীর কাছে একাধিক দাবি নিয়ে চাকরিহারাদের 13 জনের প্রতিনিধি দল তারা গিয়ে পৌঁছেছেন। প্রায় 1.25 ঘন্টা হতে চলল। একদিকে ভেতরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চলছে। অন্যদিকে বাইরে প্রবল উৎকণ্ঠায় বসে রয়েছেন চাকরিহারারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে 2 প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আমাদের সঙ্গে বিকাশ ভবনের 6 তলা একেবারে কনফারেন্স রুমের বাইরে থেকে আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সঙ্গে রয়েছেন ওই যে বললাম যাদের উৎকণ্ঠা, অর্থাৎ চাকরিহারারা যারা বাইরে রয়েছেন বিকাশ ভবনের সামনে। ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। শুরুতেই চলে যায় সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, বৈঠকের একদম শেষ ভাগে চলে এসেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই বৈঠকের যে শেষ অংশ সেটি হচ্ছে এই সুপ্রিম কোর্টে এসএসসির তরফে যে রিভিউ পিটিশন করা হবে, সেই রিভিউ পিটিশনে যারা চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের তরফে যে মতামত এবং এসএসসির যে মতামত যেন এক হয়, যেন সমন্বয় থাকে এবং সেই নিয়েই মূলত আলোচনা চলছে দুপক্ষের। অবশ্যই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে প্রতিনিধি দল 13 জনের, তাদের তরফে দাবি রাখা হয়েছে শিক্ষামন্ত্রীর সামনে এই যোগ্য
অযোগ্য পৃথকীকরণ এবং এই যোগ্য অযোগ্য পৃথকীকরণ নিয়েই যাতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে যায় এসএসসি, এবং তাদের তরফে দ্বিতীয় দাবি রাখা হচ্ছে এই যে মিরর ইমেজ ওএমআরের, সেই মিরর ইমেজ যাতে প্রকাশ করা হয় এবং এই মিরর ইমেজের কপি নিয়েও যাতে এসএসসি যায় রিভিউ পিটিশনে, তাহলে এক্ষেত্রে যোগ্যদের চাকরি সুরক্ষিত থাকবে বলেই মনে করছেন এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই দাবি তারা আপাতত রেখেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরামর্শ দিয়েছেন বৈঠক চলাকালীন যাতে তারা এই আন্দোলন নয়, আলোচনাতে আসুন, রাজ্য আবার আলোচনা করবে। 17 তারিখ মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন, সেই আবেদনের ভিত্তিতে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। অবশ্যই সেই দিনটা গুরুত্বপূর্ণ এবং যাতে আদালত যাতে তাদের এই সিম্প্যাথিকে দেখতে পারে, সেক্ষেত্রে তারা যাতে কোনো আন্দোলন, এমন আন্দোলন না করে যাতে গোটা বিষয়টি তাদেরই বিপরীতে চলে যায়, সেই পরামর্শ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই দিন দিয়েছেন আন্দোলনকারী যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের। মূলত তাদের তরফে যে দুটি দাবি, সেই দাবি তারা রেখেছেন। এখন আলোচনার একদম শেষ অংশে রয়েছে, যেটি হচ্ছে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন নিয়ে, যেটা তোমাকে বারবারই বলছিলাম, যার জন্যই আজকে বৈঠকটি ডাকা হয়েছে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে যে 8 দফা দাবি, সেই দাবির কিন্তু বেশিরভাগ দাবির পক্ষে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। আজকের বৈঠকই হচ্ছে যাতে এই সমন্বয়ের অভাব না হয় এই রিভিউ পিটিশনকে কেন্দ্র করে, যে রিভিউ পিটিশনের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা, কারণ তারা মনে করছেন সরকার যদি রিভিউ পিটিশন সঠিকভাবে করেন, তাদের দাবি মেনে করেন, তাহলে তাদের ভবিষ্যৎ কোথাও না কোথাও সুরক্ষিত থাকার সম্ভাবনা রয়েছে। আর এই রিভিউ পিটিশন নিয়ে মূলত আলোচনা চলছে, যেটা মনে করা হচ্ছে এই বৈঠক আরো 40-45 মিনিট হতে চলেছে। আচ্ছা, বৈঠকের এখনো প্রায় 40-45 মিনিট বাকি এবং চাকরিহারাদের পাশে রাজ্য সরকার। আজকের যে মিটিং আপনারা দেখছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে মিটিং, এবং সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন দিতে চলেছে কমিশন, স্কুল সার্ভিস কমিশন, সেখানে যারা চাকরিহারা তাদের বক্তব্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাদের বক্তব্য শুনছেন এসএসসি চেয়ারম্যান, পর্ষদ সভাপতি, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিও সেখানে রয়েছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের এই বৈঠকের কি আউটকাম, অবশ্যই প্রতি মুহূর্তে আপনাদের সামনে লাইভ আপডেট তুলে ধরছি আমরা নিউজ 18 বাংলা। আসুন এবার বাইরের ছবি, যেই কথা আপনাদের শুরুতেই বলছিলাম, জেলা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন। ভেতরে চলছে বৈঠক আর বাইরে প্রবল উৎকণ্ঠা। কি ভাবছেন তারা, কি হতে পারে, কতটা আশায় বুক বাঁধছেন বাইরে থাকা চাকরিহারারা? রুবেলা, আশা নিরাশার দ্বন্দ্বে ভুগছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা। বা ভেতরে বৈঠক চলছে, বৈঠক শেষ লগ্নে, আর বাইরে এই চাকরিহারারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি, বিকাশ ভবন যে লেখাটা দেখতে পাচ্ছেন তার ঠিক ওপরেই শিক্ষক শিক্ষিকারা যারা ক্লাসে, যাদের চক ডাস্টার নিয়ে থাকার কথা, যাদের মিড ডে মিল দেওয়ার কথা, সেই ছবি ভেসে উঠছে। আর বাইরে শিক্ষক শিক্ষিকা সেই ছবি দেখছেন, সেই ছবি দেখে তাদের চোখের জল শুকিয়ে গেছে থেকে কম বলা যেতে পারে। তারা কি ভাবছেন? আপনার নাম? আমি তাহাজুল ইসলাম। কোন স্কুলে পড়ান? ব্যাসপুর হাই স্কুল। বা ভেতরে তো বৈঠক চলছে আর সামনে এইরকম একটা ছবি, আপনাদের শিক্ষক শিক্ষিকাদেরই ছবি, সব মিলিয়ে কি আশা নিচ্ছেন? আমরা আশা রাখছি যে আমরা যারা যোগ্য আছি তারা যেন আমরা সবেতনে সপদে বহাল থাকতে পারি, এই আবেদন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারের কাছে রাখছি। এবং আমাদের লোকজন যারা ভেতরে গেছে তারা আসবে, এসে দেখি কি ডিসিশন হয়, তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা। রুবেলা, এই চোখ বলে দিচ্ছে, এই মুখ বলে দিচ্ছে যে কি ভয়ানক পরিস্থিতির মধ্যে প্রত্যেকে দিন কাটাচ্ছেন এবং এখন আশা নিরাশার দ্বন্দ্বে ভুগছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এবং তবে তারা আশা রাখছেন যে তারা জয়যুক্ত হবেন, তারা আবারও চক ডাস্টার হাতে নিয়ে আবারও শ্রেণীকক্ষে বা ক্লাসরুমে তারা পৌঁছে যাবেন। এবং সেই আশা নিয়েই তারা বিকাশ ভবনের বাইরে তারা এখনো রাস্তায় বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। প্রত্যেকে উৎকণ্ঠিত, প্রত্যেকে ভাবছেন কখন বৈঠক শেষ হবে, কি নির্যাস বেরোয়, সেই নির্যাসের দিকে প্রত্যেকে তাকিয়ে আছেন। এবং যে রিভিউ পিটিশন এসএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হবে তার জন্য তাদের অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রুমেলা, একেবারেই অভিজিৎ, আমরা তাদের কথাও এর পরবর্তীতে শুনবো। বৈঠক শেষ হতে এখনো মিনিট 40 বাকি, যে আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় আপডেট করছিলেন। যে মিটিং চলছে, শিক্ষামন্ত্রী রয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রয়েছেন, এসএসসি চেয়ারম্যান রয়েছেন, আইনি প্রক্রিয়া রয়েছে, কারণ সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন দেবে কমিশন, স্কুল সার্ভিস কমিশন, সেখানে চাকরি হারাদের বক্তব্য শোনাও ইকুয়াল ইম্পর্টেন্ট। কি হয় এই বৈঠকে নজর থাকবে। এবং এই বৈঠক যা চলছে, যা ওই 4:15 নাগাদ শুরু হয়, তার আগে আমরা
আজ বেলা 12:10 থেকে দেখেছিলাম জমায়েত করতে শুরু করেন চাকরিহারারা। তাদের অভিযান ছিল আচার্য সদন অভিযান, এসএসসি যে ভবনটা অভিযান, সেইখানের ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবো একেবারে পরপর টাইম লাইন। বেলা 12:10 ঠিক কি হয়েছিল দেখুন একবার। দুপুর 12:10 চাকরিহারা শিক্ষকদের জমায়েত, তারা ব্যানার নিয়ে আমরা চাই ন্যায় বিচার, এই ব্যানারে তারা পথে নেমেছিলেন করুণাময়ী সল্টলেকে। তাদের জমায়েত, তাদের অভিযান ছিল এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদনের উদ্দেশ্যে। দুপুর 12:15 রাস্তায় বসেই অবস্থান চাকরিহারাদের সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। তারা করুণাময়ীতেই সেখানে অবস্থানে বসে পড়ে, কারণ তাদের দাবি পূরণ হয়নি আর দাবি পূরণে তাদের অনড় অবস্থান। দুপুর 1টা এসএসসি ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা তারা পৌঁছে যান। এখানেও তারা দাবি পূরণের জন্য অবস্থানে বসে পড়ে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাকরিহারারা তারা এসে পৌঁছন করুণাময়ী সল্টলেকে, তাদের আচার্য সদন অভিযান। আর তারপর যে ছবি আপনারা দেখছেন, ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বিকাশ ভবনে এসে পৌঁছন। চাকরিহারা শিক্ষকরা তারা অপেক্ষারত। বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল বেলা 2:45 এসে পৌঁছন। বিকেল 3:40 বিকাশ ভবনে 6 তলায় কনফারেন্স রুমে পৌঁছে যান চাকরিহারা শিক্ষকরা। প্রথমে তাদের 12 জনের প্রতিনিধি দল, তারপর আরো একজনকে ইনক্লুড করা হয়। টোটাল 13 জনের প্রতিনিধি দল তারা পৌঁছে যান বিকাশ ভবনের 6 তলার কনফারেন্স রুমে। বিকেল 4:05 চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কনফারেন্স রুমে বৈঠকে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে রয়েছেন এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। আর তারপর যে ছবিটা আপনাদের সামনে আমরা রাখছি, 4:15 মিটিং শুরু হয় এবং এখনো পর্যন্ত সেই মিটিং চলছে। খুবই গুরুত্বপূর্ণ এই মিটিং, প্রায় 2 ঘন্টা হতে চললো এই মিটিং এর পর আমরা যে ছবি দেখছি এসএসসি ভবনের সামনে, যে ছবি দেখছি সেখানে আশায় বুক বাঁধছেন চাকরিহারারা। যে 22 লক্ষ পরীক্ষার্থী আছে তাদের প্রত্যেকের ওএমআর সিট, তাদের ইন্টারভিউর মার্ক সমস্ত ওয়েবসাইটে আপলোড করা হোক, যাতে যে রায় হয়েছে 14 নম্বর এবং 16 নম্বর যে ক্লজ আছে যেখান থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা উঠেছে, সেই দুর্নীতির যে জায়গাটা সে যেন পরিষ্কার উঠুক এবং সেখান থেকে যোগ্য অযোগ্যদের লিস্ট পৃথকভাবে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ হোক। আমরা যারা যোগ্য তারা যেন সসম্মানে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি, এটাই আমাদের ডিমান্ড। তাই আমাদের ওএমআর এর মিরর কপি আমরা চাই।